নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারতীয় সিনেমায় বিশেষ করে হিন্দি সিনেমার সবথেকে সুপুরুষ নায়ক কে? আমাকে যদি এই প্রশ্নটা কেউ করেন, আমি দুজনের নাম বলবো। একজন হচ্ছেন ফিরোজ খান আর একজন হচ্ছেন ধর্মেন্দ্র। বিনোদ খান্নাও সুপুরুষ। ধরুন তিনজন: ফিরোজ, বিনোদ খান্না এবং ধর্মেন্দ্র। তবে ন্যাচারাল বিউটি, দেহ সৌষ্ঠব এবং একটা নিষ্পাপ দৃষ্টি ধর্মেন্দ্র কিন্তু সবার থেকে আলাদা করেছেন। আমি ধরমজির একজন একনিষ্ঠ ভক্ত। কত সিনেমা যে ওনার দেখেছি তার ইয়ত্তা নেই। তার মধ্যে দুটো সিনেমার কথা আমি বিশেষভাবে উল্লেখ করব। একটা হচ্ছে চুপকে চুপকে আর একটা হচ্ছে সত্যকাম। তাছাড়াও অসংখ্য সুপারহিট ছবিতে ধরমজি অভিনয় করেছেন। তার মধ্যে প্রতিজ্ঞা থেকে শুরু করে লোহা, অনেক কিছু আছে। কিন্তু এই দুটো সিনেমা আমাকে বেশ নাড়িয়ে দিয়েছিল, ভালো লেগেছিল, গল্প, গান সবকিছু মিলিয়ে। ধরমজি যে কতটা মাটির মানুষ ছিলেন তার পরিচয় আমার আছে। আমার পাড়ায় একজন দাদা আছেন, তাকে আমি চিনি দীর্ঘ ৪৫ বছর। তার নাম সুবীর ঘোষ। তিনি ইন্ডিয়ান এয়ারলাইন্সে চাকরি করতেন, অবসর নিয়েছেন। ধরমজি যখন কলকাতায় আসতেন, যেহেতু কলকাতা বিমানবন্দরে আমার দাদার ডিউটি থাকতো, তো মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হতো, রিসিভ করতেন, করে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। সেই দাদা আমাকে বলছিলেন যে ধরমজি কলকাতায় আসলেন, আমাদের সঙ্গে দেখা হলো, আমরা বললাম আড্ডা মারবো। হেমাজি থাকলে হেমাজি চলে যেতেন হোটেলে, কিন্তু ধরমজি আমাদের সঙ্গে বসে তাস খেলতেন, বিড়ি খেতেন এবং আড্ডা বাজছিলেন। আমার দাদা এবং আরো ২-৩ জনকে আজ থেকে অনেক দিন আগে মুম্বাইয়ের বিখ্যাত সান অ্যান্ড সান হোটেলে ধরমজি নিজের খরচায় তাদের প্রায় ১ সপ্তাহ রেখেছিলেন। আতিথেয়তার কোনো ত্রুটি হয়নি। এই কথাটা বললাম যে একজন মানুষকে চেনা যায়, তার আসল চেহারাটা সামনে বেরিয়ে আসে। তাই ধরমজির এই প্রয়াণে তার অসংখ্য ভক্তের মতো আমিও শোকাহত। কিন্তু তিনি তো আছেন। পল পল দিল কে পাস তুম রহতি হো। দেখুন, আপনাদের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে ২০২১ সাল থেকে। জুলাই মাসের ১২ তারিখ, সেদিন ছিল পবিত্র রথযাত্রার দিন। আমার এই পথ চলা শুরু হয়েছিল। এই যাত্রা পথের আনন্দ গানে ৪.৫ বছর পেরিয়ে গেল। নিজের উদ্যোগে করছি, আপনাদের শুভেচ্ছায়, আশীর্বাদে যতটা এগোতে পেরেছি সেটা আপনি বলবেন, আপনারাই বলবেন। সম্প্রতি ইউটিউব একটা ফিচার চালু করেছে। আপনাদের সাবস্ক্রাইবার বাটনের পাশে আছে থ্যাঙ্কস বাটন। সেই থ্যাঙ্কস বাটনে ক্লিক করলে আপনারা আমার এই ভেঞ্চারের সঙ্গে আপনাদের মতো করে যুক্ত হতে পারবেন, সহায়তা করতে পারবেন। আশা করব আপনাদের সহযোগিতা থেকে কখনো বঞ্চিত হব না। আজকের এই যে প্রতিবেদন, তৃণমূলের গেম কি ওভার? আমার কেন জানি না মনে হচ্ছে, জানেন, যে খেলাটা বোধহয় তৃণমূলের শেষ হয়ে গেছে। নইলে এত আর্তনাদ করছেন দিদিমণি, খোকাবাবু, তার থেকে মনে হচ্ছে যে পায়ের তলায় মাটিটা যে সরে গেছে, এতদিন বাদে তৃণমূল সেটা বুঝতে পেরেছে। তার কারণ কতগুলো লজিকে আমি বলি। আপনারা আমার সঙ্গে সহমত হতে পারেন, দ্বিমত পোষণ করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন, যাতে আগামী দিনে আপনাদের এই মন্তব্যগুলোকে পাথেয় করে আপনাদের জন্য প্রতিবেদন করতে পারি। দেখুন, তৃণমূল কি বলছে যে আমরা সামাজিক যা কর্মসূচি নিয়েছি, যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে আর একজন যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করছে, ওই কালপর্বে মামাটি মানুষের সরকার বাংলার মানুষের পাশে আছে। শ্মশানে গেলে সমব্যথী, মাতৃশক্তির হাতে নগদ তুলে দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার, ওদিকে কন্যাশ্রী,
বাচ্চাদের সবুজ সাথী, নিখরচায় চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী। এত প্রকল্প যখন তৃণমূল করেছে, তখন একটা এসআইআর কে নিয়ে এত আতঙ্কের মধ্যে তারা পড়েছে কেন? প্রথমে বলছো এসআইআর করতে দেবো না, তো এসআইআর হচ্ছে, আদালতে গেছে। জ্ঞানেশ কুমারকে মুখ্যমন্ত্রী একেবারে পত্রাঘাত করেই চলেছেন, কয়েকদিন আগে করেছিলেন এসআইআর বাতিল করতে হবে, অপরিকল্পিত, অবৈজ্ঞানিক, প্রযুক্তির ব্যবহার বিএলওদের বোঝানো হয়নি, আপলোড করতে সমস্যা হচ্ছে, 2 বছরের কাজ 3 মাসে করার এই তুগুলোকে ফতোয়া কমিশনকে বাতিল করতে হবে। এটা তো হলো। 24শে নভেম্বর আবার পত্রাঘাত জ্ঞানেশ কুমারকে। এবারের বিষয়টা আবার আরো বেশি গুরুত্বপূর্ণ। কেন বললাম যে গেম ইজ ওভার? যে কমিশন 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর, 50 জন সফটওয়্যার ডেভেলপারকে নিয়োগ করতে চাইছে 1 বছরের জন্য। তার জন্য একটা এজেন্সির মাধ্যমে তারা নিয়োগ করবে, সেই জন্য টেন্ডার টাকা হয়েছে। এর ফিনান্সিয়াল বার্ডেন কত হবে সেটা চক আউট করে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে ফাইল পাঠিয়েছে। ব্যাস, তেলে বেগুনে জ্বলে উঠেছেন বঙ্গেশ্বরী। তিনি বলছেন, আমার বাংলা সহায়তা কেন্দ্রের এত এত ডেটা এন্ট্রি অপারেটর আছে, প্রত্যেক জেলায় জেলা শাসকের দপ্তরে চুক্তির ভিত্তিতে এই ডেটা এন্ট্রি অপারেটর আছে, তাদেরকে দিয়ে কেন কাজটা করাচ্ছেন না কমিশন? কেন বাইরে থেকে এজেন্সি নিয়োগ করে নতুন লোককে আনতে হবে? এটা কি কোনো রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধির পরিকল্পিত চক্রান্ত? এখন প্রশ্নটা হচ্ছে এই, এখানে যে ডেটা এন্ট্রি অপারেটররা আছেন বাংলা সহায়তা কেন্দ্রের, কিছুদিন আগেই আপনারা খবর পেয়েছিলেন না, পূর্ব মেদিনীপুরের ময়না, তারপরে দক্ষিণ 24 পরগনার একটা কেন্দ্রে 2 জন ইআরও ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করেছিল কমিশন। কারণ ইআরও লগ ইন আইডি পাসওয়ার্ড ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে দিয়েছিল। এরা কেউ সরকারি কর্মী নয়, চুক্তির ভিত্তিতে এদের নিয়োগ করা হয়েছে এবং এদের অধিকাংশ তৃণমূলের হার্ডকোর ক্যাডার। এদের উপর আইপ্যাকের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আছে। এদেরকে যদি কমিশনের কাজে যুক্ত করা হয়, এরা গন্ডগোল পাকাবে, প্রচুর জল মেশাবে তালিকায়। বাংলার মানুষ এটা জানে, তাই কমিশনের পূর্ব অভিজ্ঞতা আছে। এসআইআর চালু হওয়ার আগেই তালিকা সংশোধনের কাজ যখন চলছিল, এসআইআর এর পূর্ব প্রস্তুতির সময়, তখনই কিন্তু এই ল্যাপসেস গুলো আইডেন্টিফাই হয় এবং কমিশন আরো 2-3টে কেন্দ্রের ইআরও এই ইআরওদের সতর্ক করে দেয়। তারপরেও কমিশন কেন এদের উপর ভরসা রাখবে? এসআইআর করা হচ্ছে তো ভোটার তালিকাকে নির্ভুল করার জন্য, ত্রুটিমুক্ত করার জন্য। সেখানে যদি এই বিএসকে সেন্টারের ডেটা এন্ট্রি অপারেটররা এই কাজের সঙ্গে যুক্ত হয়, কমিশনের মূল লক্ষ্যটাই বানচাল হয়ে যাবে। আইপ্যাকের সহায়তায় দিদি এটা করাতে চাইছেন, ছোটবাবু এটা করাতে চাইছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দিদিমণি জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে বলেছেন যে কেন আবার আরেকটা এজেন্সিকে নিয়োগ করা হচ্ছে, বিএসকে ওই ডেটা এন্ট্রি অপারেটরদের উপর কেন ভরসা রাখা যাচ্ছে না? আচ্ছা, দিদিমণি তো তার দলটাকে আইপ্যাকের কাছে আউটসোর্স করে দিয়েছেন। অনেকে বলেন সরকারি কাজকর্মেও এই আইপ্যাক রীতিমতো দখলদারি করে। দলটা আউটসোর্স হয়ে গেছে আইপ্যাকের কাছে, সরকারি কাজকর্মে আইপ্যাকের প্রভাব অনস্বীকার্য। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আইপ্যাকের লোক বসে আছে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি, এসব ছবি ভাইরাল হয়েছে। তা দিদিমণি যদি একটা বেসরকারি পরামর্শদাতা সংস্থাকে দল এবং সরকারের সঙ্গে সম্পৃক্ত করে নিতে পারেন এবং ওই বিএসকে-তে নিযুক্ত চুক্তির ভিত্তিতে যে ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করা হয়েছে তারা তৃণমূলের ক্যাডার, আইপ্যাক তাদেরকে রেকমেন্ড করেছে, তাদের হাতে যদি এই সমস্ত কাজ থাকে নির্বাচন সংক্রান্ত, তাহলে এসআইআর এর মূল উদ্দেশ্যটাই বানচাল হয়ে যাবে।
সেজন্য কমিশন করছে না। সিইও ভালো বলেছেন যে এটা তো নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, সিইও তো সিদ্ধান্ত নেননি, সিইও ইমপ্লিমেন্ট করছেন কমিশনের সিদ্ধান্ত। দিদিমণি সিঁদুরে মেঘ দেখছেন, কারণ তিনি বুঝতে পেরে গেছেন যে এসআইআর অশনি সংকেত তার কাছে, তিনি আটকাতে পারেননি, পারবেনও না। কত নাম বাদ যাবে শেষ পর্যন্ত সেটা নিয়ে আমি কোনো প্রেডিকশন করতে রাজি নই। শুভেন্দু অধিকারী একটা দাবি করেছেন, আবার রাজ্যের প্রাক্তন নির্বাচন কমিশনের সিইও, যিনি 98-99 সালে লোকসভা নির্বাচনে রাজ্যের সিইওর দায়িত্ব পালন করেছেন, প্রাক্তন আমলা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সদস্য জহর সরকার কি বলেছেন যে 70 লক্ষ থেকে 1 কোটি নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে বুঝতে পারছেন ব্যথাটা কোথায় লেগেছে। এখন যদি 1 বছরের জন্য কমিশন অন্য ডেটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার ডেভেলপারদের নিয়োগ করে, তাহলে তো তালিকায় জল মেশানোর আইপ্যাকের ফন্দি কাজে লাগবে না। তাই দিদিমণি মরিয়া হয়ে গেছে, পায়ের তলায় মাটিটা সরে যাচ্ছে, যেন তেন প্রকারণে খড়কুটোর মতো কিছু ধরে রাখতে চাইছেন, আর্তনাদ করছেন খোকাবাবু, চিঠি লিখছেন দিদিমণি। তারপরে মাল্টি স্টোরিড বিল্ডিং বা হাই রাইজে ভোট কেন্দ্র করার প্রস্তাব কমিশন দিয়েছে এবং দিল্লিতে এটা খুব সফলভাবে ইমপ্লিমেন্ট হয়েছে এবং ভোটদানের হার 8% থেকে 10% বেড়েছে। সরকারি আধা সরকারি জায়গাতে বুথ করতে হবে। হ্যাঁ, তাহলে বহুতলের আবাসিকরা যদি ভোট দেওয়ার সময় একটু সুবিধা পান, দিদিমণি এত তেলেবেগুনে জ্বলে উঠছেন কেন? একটা বড় কমপ্লেক্সে ধরুন যেখানে 14-15টা টাওয়ার আছে, অনেক ভোটার, তাদের কম্পাউন্ডের মধ্যে যদি ভোট কেন্দ্র হয়, তাতে দিদিমণির আপত্তির কারণ কি? আমরা অনেক সময় দেখেছি যে বহুতলের আবাসিকরা অনেক সময় ভোট দিতে চান না, তাদের ভোট দেওয়ার হার কম। এখন যদি তাদের কমপ্লেক্সের নিচেই কমিশন ভোট কেন্দ্র করে, তারা স্বচ্ছন্দে ভোট দেবেন, টার্ন আউট বাড়বে। এবং এই বড় সিংহভাগ দিদিমণি পাবেন না, এটা দিদিমণি জানেন। বাম জমানায় কি দেখেছিলাম, কলকাতা পুরসভার নির্বাচন সম্ভবত 96 সালেই হবে, তাণ্ডব করেছিল সিপিএম। রিগিং দেব বালিগঞ্জে ইলেকশন জিতেছিলেন, ওই হাই রাইজের দরজায় সিপিএম এর ক্যাডারদের দিয়ে তালা বন্ধ করিয়ে, যাতে তারা ভোট দিতে না পারে। দিদিমণি তো জানেন এইসব ঘটনা। তাই হাই রাইজের ভোট বেশি পড়লে তার মুশকিল। ধরুন একটা হাই রাইজ, তার সামান্য দূরে হয়তো পোলিং বুথ, 4টে 4:30 সময় যারা পোলিং এজেন্ট তারা তালিকা গিয়ে টিক মারছে কজন ওই কমপ্লেক্স থেকে এসছে ভোট দিতে। যখন দেখছে আর আসার সম্ভাবনা নেই, তখন দেদার ছাপ্পা ভোট। এটা তো আমরা দেখেছি। এবারও সেটার পুনরাবৃত্তি রোকবার জন্যই কমিশনের এই উদ্যোগ, তাতেই দিদিমণির ঘুম উড়েছে। মানে একটা রাজনৈতিক দল, একটা সরকার কতটা বিচলিত, দিদিমণির এই লাগাতার পত্রাঘাত দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে তারই প্রমাণ। দিদিমণি প্রমাদ গুনছেন, প্রমাণ যে খেলা বোধহয় শেষ হয়ে গেল।